কাল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবখানেই উৎসব মুখর পরিবেশ। জ্বালানি তেলের নতুন দামে পরিবহন ও কৃষিতে বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কা। ৩৭২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু। এবং রাজশাহীতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন কাল। তার আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। শহর থেকে গ্রাম, সড়ক থেকে মহাসড়ক, সবখানেই উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বগুড়াবাসী। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, তবে জেলাবাসীর কাছে প্রত্যাশিত ও প্রত্যাশা পূরণের। বগুড়ায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া শহরকে দেশের ১৩তম সিটি কর্পোরেশনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর এই বাগবাড়ি এবং গাবতলীতে আসার খবর পাওয়ার পর সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মী সবাই উজ্জীবিত। উনি প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম বগুড়ার মাটিতে পা রাখছেন। এ কারণে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত। আমাদের প্রত্যাশা যে বিগত ১৫টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার সকাল 10:30টায় বগুড়া পৌঁছবেন তারেক রহমান। তার কর্মসূচির মধ্যে রয়েছে জেলা জজ কোর্টে বেইল বন্ড কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন। গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথাও রয়েছে। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। রাজনীতির ভাষায় এ সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। জেলাবাসী মনে করছেন ঘরের ছেলে ঘরে ফিরছেন। উনি আমাদের এখানে আসতেছেন, এজন্য আমরা অনেক অনেক গর্বিত বা আনন্দিত। আমরা কিভাবে ওনাকে বরণ করবো এটা আমরা প্রকাশ করতে পারছি না। ধুম পড়ে গেছে যে তারেক সাহেব আসছে, তাকে একটু দেখবে। পৌরসভার কারণে কিন্তু অত ডেভেলপ আমরা করতে পারি না। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, বগুড়ায় আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার বিস্তারিত পরিবেশ জানবার জন্য আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, আমরা জানি যে প্রথমবারের পর, মানে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে সাজ রব এবং সবার মধ্যে আনন্দ বিরাজ করছে আমরা জানি। এছাড়াও আর বিস্তারিত কি জানাবার আছে আমাদের? সেখানকার প্রস্তুতি কেমন, সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? শিমু, স্বাভাবিকভাবেই বগুড়ার ঘরের ছেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ায় সফরে আসছেন। ফলে বগুড়াবাসীর মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ, উদ্দীপনা, আনন্দ এবং উৎসবের একটা সাজ রব পড়ে গিয়েছে, সেটি আমরা বলতে পারি। এবং বগুড়া বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এবং আগামীকালকে দিনব্যাপী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রায় 2 দশক পর তিনি তার যে পৈতৃক বাড়ি জিয়া বাড়িতে যাবেন আগামীকালকে, যে বগুড়ার গাবতলীর তে। এবং এরপরে এই যে আলতাফুন্নেসা যে মাঠটি, এই মাঠে তার জনসভা রয়েছে এবং সেই সঙ্গে বগুড়াকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা, এবং সেই সঙ্গে রয়েছে বগুড়া যে প্রেস ক্লাব ভবন, সেটির উদ্বোধন করবেন। এবং তার আগে আগামীকালকে
সকালে তিনি ঢাকা থেকে পৌঁছে তারা যেমন প্রত্যেক বাড়িতে যাবেন, সেখান থেকে তারপরে সার্কিট হাউস অবস্থান করবেন এবং সেই সঙ্গে কালকে খাল খনন এবং কার্ড বিতরণ সহ তার বেশ কিছু বলা যায় যে দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির শেষ সময় যে সেই প্রস্তুতি চলছে এবং বগুড়ার সব জায়গাতেই বলা যায় যে এক ধরনের উৎসবের আমেজ। বগুড়াকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখছেন বগুড়াবাসী, সেটি আমরা বলতে পারি। এবং আগামীকালকে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি বিষয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে আগামীকালকে 10:30টার মধ্যে বগুড়া তার পৌঁছানোর কথা রয়েছে এবং বেলা 11টার দিকে জজ হাউসে তিনি পৌঁছাবেন এবং বেলা 11টায় জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত যে ভবন সেটির উদ্বোধন করবেন এবং বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধনী যে ফলক সেটি উন্মোচন করবেন এবং এরপরে সড়কপথে তার যে পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে তিনি যাবেন এবং যেটি বলা যায় যে দীর্ঘ 2 দশক পরে তিনি তার বাড়িতে পৌঁছাবেন আগামীকালকে এবং সেক্ষেত্রে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে সেখানে ফ্যামিলি কার্ডের বিতরণ কর্মসূচির সেটির উদ্বোধন করবেন এবং সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে তিনি বাগবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যে চৌকির দহ খাল, সেই খালের খননের যে উদ্বোধন সেটি করবেন এবং বেলা 2টার দিকে সড়কপথে তিনি আবার বগুড়া যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে ফিরবেন এবং বিকাল 4টায় এই যে ঐতিহাসিক আলতাফুন্নেসা যে খেলার মাঠ, সেই খেলার মাঠে কালকে জনসভা রয়েছে, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এই মাঠটিরই বলা যায় শেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং উন্নয়নের স্বপ্নে বিভোর বলা যায় যে এখন বগুড়াবাসী। এর আগে নির্বাচনের সময় তিনি বগুড়া সফরে আসলেও প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে এই বগুড়ায় আসছেন। তো এই ছিল বলতে গেলে আসলে বগুড়ার অবস্থা। যেই জায়গাগুলোতে আসলে কর্মসূচি রয়েছে সেখানে সাজ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাজ একের উৎসবের যে রব সেটি পড়ে গেছে, সেটি আমরা বলতে পারি। মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক অস্থিরতার মাঝে সারা দেশে তেলের জন্য হাহাকার। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হাতে গোনা কয়েকটি পাম্প থেকে পাওয়া যাচ্ছে সামান্য তেল। অনেক ফিলিং স্টেশনই বন্ধ। এরই মাঝে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। এতে পরিবহন, কৃষি এবং ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ সৃষ্টি হলো বলে মনে করছেন গ্রাহকরা। সপ্তাহ যাবত বন্ধ, গাড়ি চালাতে পারতাছি না, এটা আমরা জনগণ ভোগান্তি না। গত মার্চে মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর থেকে দেশের বাজারে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট, যার আজ পরে গ্রাহক পর্যায়ে। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতার মাঝেই কার্যকর হলো জ্বালানি তেলের বর্ধিত মূল্য। দাম বৃদ্ধির ঘোষণায় কুমিল্লায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন চালকরা। কালকে আসছে আমরা 9000 লিটার তেলে, কালকে আমরা হাতে 11টার মধ্যে 9000 লিটার শেষ। তেলের বাড়ানোর ফলে দেশের সর্বদিক থেকে একটা প্রভাব পড়বে। আজ থেকে গাড়ির যাত্রীদের ভোগান্তি শুরু হবে। সরকারের কইছে তেল আমরা ফামু, কিন্তু ফামু বইলে তেলের দাম বাড়াই দিছে। আমরা যে টাকা আমরা হাজিরা পাই এই টাকা আমরা না, আমাদের তেল আসবে না। খুলনায় জ্বালানির দাম বাড়ার প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়ার আশঙ্কা করছেন অনেকে। তেলের দাম বৃদ্ধি, সরকারি চাকরিজীবী আছি আমরা, আমাদের পরিবারের উপর মারাত্মক প্রভাব পড়বে। সীমিত আয়ের মানুষের কতটা কষ্ট হবে এইটা সরকার কতটুকু বিবেচনা করছে জানি না। এছাড়াও ফেনী, যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তের পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে আসা বাইক ও অন্যান্য যানবাহন চালকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত রেশনিং ব্যবস্থার আওতায় যতটুকু তেল সরবরাহ করা হচ্ছে সে অনুযায়ী গ্রাহকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তেলের দাম বাড়ছে, তারপর আমরা তেল নেওয়ার জন্য কালকে রাত থেকে এখানে সিরিয়াল দিয়ে বসে রয়েছি। গোটা দিন গেল, কালকে গোটা রাত গেল, আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত তেল পাই নাই। বর্তমানে যে চাহিদা অন্তত 2 গাড়ি ডিজেল ডেলি আর 1 গাড়ি অকটেন যদি দেওয়া হয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
এদিকে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় হবিগঞ্জে সংকট আরও তীব্র হয়েছে এবং সেখানকার পরিস্থিতি আমরা জানবো আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খানের কাছ থেকে। আলামিন, কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে বেশিরভাগ তেলের পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না, এখন সেখানকার কি পরিস্থিতি? জি, হবিগঞ্জের বিষয়টা যদি আপনাকে বলি যে হবিগঞ্জে কিন্তু যে আহ, তেলের দাম যেমনই বেড়েছে ঠিক তেমনই কিন্তু আসলে সাধারণ মানুষ বলছেন যে দাম বাড়লো কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছে না। যদি আপনাকে বলি যে হবিগঞ্জে আমি তার আগেও নিউজে বলছি 24টি ফিলিং স্টেশন রয়েছে, তারই মধ্যে বেশ 4-5টি চালু রয়েছে, এর মধ্যে 3টা থেকে দেওয়া হচ্ছে এবং 3টা থেকে দেওয়া হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাইকাররা তারা কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। সকাল থেকে কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু রয়েছেন, কিন্তু এখানে আমরা মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা এখানে যে যিনি মালিক রয়েছেন উনি জানিয়েছেন যে ওনার প্রতিদিন শুধু একটি ফিলিং স্টেশনে 5,000 তেল দরকার, উনি পাচ্ছেন 5,000 লিটার দরকার, উনি পাচ্ছেন মাত্র 2,000 বা 1,000 লিটার। এই নিয়ে আসলে সাধারণ মানুষের যে চাহিদা সেটি আসলে মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এবং বিশেষ করে এখন আপনারা জানেন যে এখন কিন্তু কৃষি কাজের সময়, এখন কিন্তু পুরোদমে হবিগঞ্জে কিন্তু ধান কাটাও শুরু হয়েছে, সে কারণে যে হারভেস্টার মেশিন রয়েছে সেই মেশিনে কিন্তু আসলে তেল দরকার, কিন্তু আসলে সেই তেল কিন্তু পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে দামের বিষয়টি আপনি যেমনটা বলছিলেন যে এখানে সাধারণ মানুষরা বলছেন তেলের দাম বাড়লেও যদি তেলটি লাইনে না দাঁড়িয়ে বা ভোগান্তিতে না পড়ে তারা যদি স্বাভাবিকভাবে পেতেন তাও তারা মেনে নিতেন, কিন্তু সকাল থেকে তারা কিন্তু এখানে বসে থেকেও তারা কিন্তু তেল পাচ্ছেন না। যেহেতু এখানে প্রতিদিন 5,000 লিটার প্রয়োজন শুধু একটি ফিলিং স্টেশনে, এখানে পাচ্ছেন মাত্র 1,000 লিটার। এই নিয়ে আসলে যে এখানে যারা লাইনে রয়েছেন সকাল থেকে অনেকে কিন্তু পাবেন না, কারণ হচ্ছে যেহেতু তার আগে কিন্তু তেল শেষ হয়ে যাবে। এরকম কিন্তু দীর্ঘদিন ধরে হবিগঞ্জের এরকম অবস্থা রয়েছে। যদি আপনাকে বলি আর কি যে সব মিলিয়ে দাম যেমনটাই বেড়েছে। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ থেকে আমাদের সেখানকার জ্বালানি পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি আলামিন খান। এদিকে 372 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে আজ প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করছে। উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। পারভেজ, আমরা জানি আজ প্রথম হজের ফ্লাইট, কিছুক্ষণ আগেও আপনার কাছ থেকে জানতে চাইছিলাম সেখানকার পরিস্থিতি এবং হজযাত্রী যারা রয়েছেন তাদের মন্তব্যটা আসলে কি, আমাদের জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। শিমু, প্রথমে জানা রাখি চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট যেটি সেটি 379 জন যাত্রী নিয়ে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের যোগে তারা কিন্তু এই শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা একে একে এই বিমানবন্দরে এসছেন এবং সম্পন্ন করেছেন, অর্থাৎ ওনাদের বোর্ডিং পাসটি ওনারা সবাই নিয়েছেন এবং কিছুক্ষণ পর ওনারা একে একে সারিবদ্ধভাবে বাংলাদেশ বিমানে কিন্তু ওনারা উঠবেন এবং সেই বিমানটি 6টায় এখান থেকে ছেড়ে যাবে। এবং এখানে আমরা আনুষ্ঠানিকভাবে দেখতে পেয়েছি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, যে ভূমি প্রতিমন্ত্রী, উনি এসেছেন আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য। এছাড়া পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর রয়েছেন এবং এখানকার যে হাবের আব্দুল্লাহ মামুন ফারুক রয়েছেন, তারা সবাই এখানে আনুষ্ঠানিকভাবে সব মিলে এখানকার যে আয়োজন সেটি হচ্ছে, অর্থাৎ এখান থেকে যে প্রথম হজ ফ্লাইটটি যাচ্ছে এখান থেকে এখন চলছে, অর্থাৎ কিছুক্ষণ পরেই ওনাদের এই বোর্ডিং পাস নিয়ে ওনারা কিন্তু বিমানে উঠবেন। তো সব মিলে আসলে এখনকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 379 জন হাজি সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আরও 40 জন হাজি ওনারা ঢাকা থেকে একই বিমানে উঠবেন। অর্থাৎ সব মিলে এখানকার ঢাকা থেকে 40 জন আর এখান থেকে 379 জন, সব মিলে যে 419 জনের মতো যে হাজি প্রথম যে ফ্লাইটটি সেটি কিন্তু সৌদি আরব অর্থাৎ হজের জন্য সেটি কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা বিমানবন্দর থেকে হজের জন্য ছেড়ে যাবে। তো আপাতত সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 6টা নাগাদ এই বাংলাদেশ বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কিন্তু ছেড়ে যাবে। শিমু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের হজের যে প্রথম দিনের যে ফ্লাইট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন মনিরুল ইসলাম মিন্টু, দুঃখিত মনিরুল ইসলাম পারভেজ। এবারে খেলার খবর। রাজশাহীতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নারী জাতীয় দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল। আজ দুই দলের অধিনায়করা ট্রফি উন্মোচন করেছেন। দুপুর 1:30টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং চামারি আতাপাত্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন দুজনই। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামীকাল সকাল 9টায় প্রথম ম্যাচটি শুরু হবে। এরপর 22 এপ্রিল দ্বিতীয় এবং 25 এপ্রিল তৃতীয় ও শেষ ম্যাচ।
এই প্রথম জাতীয় নারী ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে রাজশাহীতে। দেশের খবর থেকে যাচ্ছে বিরতিতে, বিরতির পর আরও যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, প্রতিদিন মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, যা থেকে প্রতিদিন মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক KKM মিজানুর রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুদ এবং চাপ কমেছে দেশের সবচেয়ে প্রাচীন এই গ্যাস ফিল্ডের সবকটি কূপে। এতে করে কমেছে উৎপাদন। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে 3D সাইসমিক জরিপ প্রকল্প নেয় BGFCL। তার প্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুটি গভীর অনুসন্ধান কূপ। গ্যাস সংকটের কারণে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার রাত 8টার দিকে অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ করা হয় পার্শ্ববর্তী চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে। গত 4 মার্চ গ্যাস সংকটের কারণে CUFL ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে ডিএপি কারখানাতেও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মজুদ থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় 1.5 মাস উৎপাদন চালু রাখা সম্ভব হলেও শনিবার রাতে সেই মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন দেশের খবর। খাগড়াছড়ির সবুজ পাহাড়ের মাঝে রহস্যময় এক গুহা, যার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আলুচিলা গুহা, যার ভেতর সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না। সেই গুহায় পর্যটকদের রোমাঞ্চকর অভিযান নিয়ে জানাচ্ছেন ছোটন বিশ্বাস। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির রহস্যময় আলুটিলা গুহায়। আমি সেই গুহার দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি জানানোর চেষ্টা করছি 1983 সালে খাগড়াছড়ি জেলা সৃষ্টির পর থেকে এই গুহাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই আলুটিলার গুহার সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, গুহার ভেতরে সেই দৃশ্য। এই গুহা টানে খাগড়াছড়ির দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আলুটিলার যদি আমি গুহার সেই দৃশ্যটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন শিলা মাটির ভাঁজে করা গুহার ভেতরে যে দৃশ্য, এখান থেকে পানি বেয়ে নিচের দিকে আসছে এবং হাজার হাজার পর্যটক কিন্তু প্রতিদিনই খাগড়াছড়ি গুহার টানে পর্যটক কেন্দ্র আলুটিলার এই গুহাতে আসেন। এই খাগড়াছড়ি জেলা শহর থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উচ্চতায় খাগড়াছড়ি আলুটিলা আসলে দেখা মিলবে এই রহস্যময় এই গুহাটি। এই গুহার দৈর্ঘ্য প্রায় 350 ফিট। পাথর আর শিলামাটির ভাঁজে করা রহস্যময় আলুটিলার গুহার ভেতরে হাতে মশাল বা টর্চ লাইট নিয়ে প্রবেশ করে পিচ্ছিল পাথর বেয়ে নেমে আসা পানি ডিঙিয়ে গুহার শেষ প্রান্তে একচটাক সূর্যের আলো আপনাকেও দিবে রোমাঞ্চকর অনুভূতি।
খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র আলুটিলার যে গুহা থেকে ছোটন বিশ্বাস, এটিএন নিউজ, খাগড়াছড়ি। এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।